বিড়াল আমার কাছে ফোনে আসে মন্দারমণির দুখানা। আমি হান্টেড হোটেল, একটা রিসর্ট, একটা হোটেলের নাম আমি। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম একটা অন্যরকম একটা ঘটনা নিয়ে। হ্যাঁ, ঘটনাটা কিন্তু ভৌতিক ঘটনা, তবে ঘটনাটা পুরোটাই একটা অদ্ভুত ঘটনা। আর ঘটনাটা কিন্তু কথা দিতে পারি বেশ গা ছমছমে। তো চলো আজকে সোজা ঘটনাটাই যাব, একদম সময় নষ্ট করব না। সবাইকে বলবো আমাদের ভূত সত্যি চ্যানেলে কিন্তু দুপুর 3টের সময়, আজকে শুক্রবার, ঘটনা এসে গেছে। যারা এখনও শোনোনি অবশ্যই আমি কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা লিংক ধরে চলে যাও আর ঘটনাটা শুনে নাও। শনিবার রবিবার আরও দুদিনও কিন্তু আসবে আমাদের, কিন্তু শুক্র শনি রবি দুপুর 3টের সময় সপ্তাহে 3 দিন ঘটনা আসে, কেউ কিন্তু মিস করবে না। আজকের ঘটনাটা আমাদেরকে পাঠায় উর্মিলা দাস। উর্মিলার বাড়ি হচ্ছে বনহুগলি। উর্মিলা বলে, দিদিভাই একটা ঘটনা আমি বহু দিন ধরে চেপে রয়েছি, এই ঘটনাটা আমার ভাবলেই গা শিউরে ওঠে। আজকে সেই ঘটনাটা আমি তোমাকে শেয়ার করছি, তোমার যদি ভালো লাগে তুমি ঘটনাটা দর্শক বন্ধুদের মাঝে ছড়িয়ে। আমাদের উর্মিলা বলে, দিদিভাই আমি 2009 সালে একটা বাড়ি কিনেছিলাম। মানে আমার বাবা রেলে চাকরি করতেন। আমার বাবা হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা যায়। তো বাবার সমস্যা ছিল, বাবার বুকে পেসমেকার বসানো ছিল, কিন্তু বাবা বেশি দিন লাস্টিং করেনি। বাবা কিন্তু বেশি দিন আমাদের সাথে থাকেনি, বাবা মারা যান। আমরা বুঝতে পারিনি, আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরেও বাবাকে বাঁচাতে পারলাম না। তারপর আমরা যেই বাড়িটা থাকতাম সেই বাড়িটা আমাদের নিজেদেরই বাড়ি ছিল, কিন্তু আমার বাবার মৃত্যুর পর আমার মা ওই বাড়িতে বেশি দিন থাকতে পারলো না। কারণ আমার মা সবসময় বলতো, বিয়ের পর থেকেই আমার মা আর বাবা ওই বাড়িতেই থাকতো। আমার ঠাকুমা ঠাকুরদাও থাকতেন, সময়ের সাথে সাথে ওনারাও মারা যান অসুস্থ হয়ে। তারপর বাবা মা আমি থাকতাম। বাবার মৃত্যুর পর আমার মা কোনো মতে ওই বাড়িতে থাকতে চাইতো না। বাড়ি কিনবো, একটা জায়গায় আমরা রয়েছি, এখান থেকে আবার একটা জায়গায় নতুন করে সবার সাথে গিয়ে বসবাস করা, নতুন পরিবেশ, এখানেই থাকি না। কিন্তু আমার মা সেরকমভাবেও কখনো না করতো না, কিন্তু মা মনে মনে বুঝতে পারতাম বাবাকে খুব মিস করতো। তো আমাদের কোনো দিন আমি দিদিভাই দেখিনি আমার বাবা মায়ের মধ্যে ঝামেলা অশান্তি হতে, কোনো দিন না। হয়তো অবশ্যই প্রতি কটা পরিবারে হয়, হয়তো হয়েছে, কিন্তু আমি কোনো দিন চোখের সামনে দেখিনি। তারপর যাই হোক, দেখলাম আস্তে আস্তে মায়ের ওখানে থাকতে থাকতে শরীরটাও খারাপ হচ্ছে। দিনে 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 মা রোগা হয়ে যাচ্ছে, ঠিকমতো খেতো না, শুধু বাড়ির মধ্যে বাবার স্মৃতিটুকুনি নিয়ে মানে কি বলবো সারাদিন পড়ে থাকতো। আমাকে বলতো যে ওই দেখ তোর বাবা গান করছে, দেখেছিস, কথা বলিস না, চুপ করে শোন বাবার গানটা। কিন্তু কোথায় বাবা? তারপর আস্তে আস্তে মাকে ডাক্তার দেখাতে শুরু করলাম। ডাক্তার বলল যে তোমরা একটা কাজ করো, বাড়িটা বিক্রি করে দাও, কারণ তোমার মা তোমার বাবার স্মৃতিগুলো ভুলতে পারছে না। এত বয়স হয়ে যাওয়ার পরেও একটা মানুষের প্রতি এত ভালোবাসা, এত টান থাকে, সেইটাই দেখে মানে সবাই বলতো যে এই রকম আমি দেখিনি। একটা বয়সের পর মানুষের ভালোবাসাটা থাকলেও মানুষ তো বুঝতে পারে যে এই মানুষটা হয়তো কিছুদিন থাকবে, কারণ বাবা অসুস্থ ছিল, চলে যাবে, সেই মানুষটা সেরকমভাবে নিজেকে তৈরি করে। কিন্তু আমার মা যত বাবার বয়স হয়েছে, আমার মায়েরও সেরকম বয়স হয়েছে। আমার বাবা যখন মারা যান তখন আমার বাবার বয়স ছিল 79 বছর, আর আমার মায়ের তখন বয়স ছিল 72 বছর। তো এতটা বয়সও যে নিজেদের মধ্যে এতটা ভালোবাসা, এখন তো এরকম মানে সত্যি কম বয়সের ছেলে মেয়েদের মধ্যেও এতটা ভালোবাসা বিশ্বাস দেখা যায় না। যাই হোক, তারপর ডাক্তারের কথা মতো ওই বাড়িটা আমরা ছেড়ে দিয়ে একটি বাড়ি কিনি। বনহুগলিতেই বাড়িটা আমরা কিনি, যেখানে থাকতাম ওখান থেকে আরও সামনে এগিয়ে আসি একটু শহরের দিকে। দিদিভাই ওই বাড়িটা কেনার পর শুরু হলো নানা রকমভাবে আমাদের সাথে ভৌতিক ঘটনা।
আমার ভাবলে এখনও সারা শরীর শিউরে ওঠে। আজকে তোমাকে যে ঘটনাটা আমি শেয়ার করছি, রীতিমতো আমি মানে গায়ে কাঁটা দিচ্ছে। প্রথম দিনের ঘটনাটা তোমায় বলি। আমরা বাড়িটা কিনলাম, কেনার পর ওই বাড়িতে আমরা ছোট্ট করে একটা নারায়ণ পুজো দিই, কারণ ওই বাড়িটা অন্যের ছিল, যারা তারা গৃহপ্রবেশ করেই বাড়িটায় ঢুকেছিল। তার জন্য আমরা আর গৃহপ্রবেশ করিনি, আমরা নারায়ণ পুজো দিই, নারায়ণ পুজো দিয়ে বাড়িটায় ঢুকে যাই, নারায়ণ পুজো দিয়ে বাড়িটায় ঢুকে যাই। যখন বাড়িতে ঢুকি তখন আমার বিয়ের জন্য মা চারপাশে পাত্র দেখা শুরু করে। তারপর একে একে ছেলের বাড়ি থেকে দেখতে আসে, দেখে, কোনো সময় পছন্দ হয় আমার, কোনো সময় ছেলের বাড়ি থেকে পছন্দ হয় না, এরম করে চলছে। মাকে বললাম, মা এত বিয়ের জন্য তাড়াহুড়ো কেন করছো? তোমার তো একমাত্র মেয়ে আমি, যদি তুমি আমার বিয়ে দিয়ে দাও, বাবা সদ্য সদ্য মারা গেছে, 1.5 বছর ঘুরছে, তুমি এখন বিয়ে দিয়ে দিলে তুমি তো পুরো সম্পূর্ণ এই বাড়িতে একা থাকবে। আর বাড়িটা ছিল দোতলা, বেশ ভালো, কম পয়সায় বাড়িটা পাই। তো মা বলল, কোনো অসুবিধা নেই, তুই তো মেয়ে, তোর তো বিয়ে দিতেই হবে। তোর বাবার তো স্বপ্ন ছিল আমার মেয়েকে ভালো ঘরে ভালো জামাই দেখে বিয়ে দেব, তোকে তো বিয়ে করতেই হবে। জামাইকে বলবি 1 মাস নিজের মায়ের কাছে থাকবে, 1 মাস নয় জামাইকে নিয়ে তুই আমার কাছে থাকবি, তাহলেই হয়ে যাবে। তখন আমি মাকে বললাম যে যা তোমার ভালো লাগে করো, এরকম ছেলে কি এখন পাওয়া যায়? 1 মাস শ্বশুর বাড়ি থাকবে, একবার এসে মায়ের বাড়ি থাকবে, এরকম। ঠিক আছে, মায়ের সাথে বিয়ে নিয়ে আমি অত মাথা ব্যথা করতাম না। এবার 4-5 দিন থাকার পর একদিন সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমার মা আমাকে বলল যে দেখ একটুখানি, উর্মি বলে আমাকে মা ডাকতো, নাম মানে উর্মিলা, তো আমাকে মা শর্টে উর্মি বলে ডাকতো। আমাকে মা বললো, উর্মি একটুখানি জানা, আজকে ডালে চালে খিচুড়ি করি, সন্ধ্যা দিয়ে বেশ বৃষ্টি হচ্ছে। আমি মাকে বললাম যে দেখো, খিচুড়ি তো আমার ভালো লাগে না, কারণ প্রচণ্ড জল তেষ্টা পায়, আর রাতের বেলা এত জল খেলে বারবার ওয়াশরুমে যেতে হবে, ঘুমাবো কখন? মা বলল, যা না একটু নিয়ে আয়, গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। ওখানে যে দোকানটা আছে মুদিখানা, আমরা সপ্তাহখানিক হয়ে গেছে তখন ওই বাড়িতে ঢুকে গেছি। তো সপ্তাহখানিক ধরে আমার মাই ওই দোকানে মাস কাবারি যা মাল লাগে ঘরে সেগুলো নিয়ে আসে। তা আমি যেতে আমাকে বলছে, আচ্ছা তোমরা ওই বাড়িটা কিনেছো না? ওই বাড়িটা হচ্ছে দত্ত বাড়ি নামে সবাই জানি, মানে বাড়িটার নেম প্লেট দত্ত বাড়ি বলে লেখা রয়েছে। আর ওই বাড়িটা যার ছিল পূর্বে, তারা দত্ত টাইটেল ছিল। তা আমাদেরকে বললো যে তোমরা দত্ত বাড়িতে থাকো না? তখন আমি বললাম, থাকি না, না আমরা নিয়েছি, বাড়িটা এখন আমাদের। বললো, ও আচ্ছা আচ্ছা, খুব ভালো, তোমার মাই তো আসে? আমি বললাম হ্যাঁ। তখন উনি বললো, কি নেবে? আমি তখন বললাম যে একটু গোবিন্দভোগ চাল দাও, একটু মুগ ডাল দাও, একটু বাদাম দাও, একটা ঘিয়ের শিশি দাও, যা যা লাগে মা বলেছে ওগুলো নিচ্ছি। তখন পাশে একজন ভদ্রমহিলা এসে দাঁড়ায়। ভদ্রমহিলা আমাকে তখন বলল যে বাড়িতে, দত্ত বাড়িতে তোমরা থাকো না? হ্যাঁ, আমাদের পাড়ায় তোমরাই নতুন প্রতিবেশী, এসো না, এসো একদিন আমাদের বাড়ি। আমি তখন ওনাকে বললাম, ঠিক আছে আন্টি বলে উনি সামান্য ছোট্ট পাঁপড়, কিছু পাঁপড় নিতে আসে, একটাই জিনিস নিয়ে চলে যাচ্ছিল। যেতে গিয়ে আমার তখন মাল নেওয়া হয়ে গেছে, দোকান থেকে সদাই নিয়ে বেরোবো, উনি এসে আমাকে পেছন দিয়ে ডাক দেয়, এই শোনো। আমি তখন ঘুরে বললাম যে আন্টি আমাকে বলছেন? তখন বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা তো জানা হলো না, তুমি ভারী মিষ্টি মেয়ে। তখন আমি বললাম, আমার নাম উর্মিলা, আমাকে মা উর্মি বলে ডাকে, আপনিও ডাকতে পারেন। তখন উনি বললেন, ওই আন্টি, আচ্ছা উর্মি, তোমার সাথে আমার একটা কথা ছিল, এখন বলবো না তুমি কালকে আমাদের বাড়ি আসবে? আমি তখন ওই আন্টিকে বললাম, না না আন্টি, আপনি আমাকে বলুন কি বলবেন। তখন বলল যে রাস্তায় বলাটা ঠিক হবে বলে আমার মনে হয় না। আচ্ছা ঠিক আছে, কালকে তোমাদের বাড়ি আমি আসছি, এই আসবো 12টা 12:30 বেলার দিকে আসবো, রান্না করে আমার ছেলে মেয়ে যখন স্কুলে চলে যাবে আসবো, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। ভালো লাগলো, নতুন জায়গা, যেখানে আগে ছিলাম ওখানে অনেক এরকম পরিচয়,
মানুষ ছিল যারা আমাদের বাড়িতে আসতো, আমরা যেতাম, পিকনিক হতো। তো সেই জিনিসগুলো তো এখানে এসে এক সপ্তাহ ধরে মিস করছিলামই। তো যাই হোক, আন্টির সাথে কথা বলার পর খুব ভালো লাগলো, কারণ মা আমি দুজনে একা একা আর ভালো লাগতো না। বাড়িতে গিয়ে মাকে বললাম, মা এ নাও চাল ডাল ঘি যা যা বলেছো সব এনেছি, কিন্তু মা একটা কথা বলবো তোমাকে, জানো এখানের প্রতিবেশী আমাদের খুব ভালো। মা তখন বললো, কেন? আমি বললাম, দেখো না, দোকান থেকে আসছিলাম সদাই নিয়ে, একটা আন্টি আমি চিনি না, আমাকে বললো তোমরা দত্ত বাড়িতে থাকো। আমি বললাম হ্যাঁ। তো আন্টি আমার সাথে কথা বললো, কালকে আন্টি 12:30টার দিকে আসবে বলেছে, রান্না করে, ওনার ছেলে আছে মেয়ে আছে স্কুলে চলে যাওয়ার পর। তখন মা বলল, যাক ভালোই হয়েছে, এখানেও একে একে প্রতিবেশী পাচ্ছি, এবার সবাই একে একে আসবে, ওদের বাড়ি যাওয়া আসা করবো। আমরা আগে যেরকম থাকতাম ওই পাড়াতে, তো আমাদের ওই জায়গাটা আর মিস করবো না, এখানেও আমাদের নতুন নতুন সব প্রতিবেশী হয়ে যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ মা। আমি শুধু এইটুকুনি বলে তারপর রাতের বেলা আমি চলে যাই গল্পের বই পড়তে। আমার গল্পের বই পড়া খুব নেশা দিদি ভাই, আমাদের উর্মি জানায়। উর্মি বলছে রাতের বেলা যখন মা খিচুড়ি রান্না করা হয়ে যায় আমাকে ডাকে, আমি আর মা দুজনে মিলে খিচুড়িটা খাই। বেশ ভালো করেছে মা, অনেক দিন পর রান্না করলে ভালোই লাগে। তো খাবার পর আমরা শুয়ে পড়ি, আমি আমার মা একসাথেই শুই, কিন্তু শুয়ে পড়ি। দোতলা বাড়ি আমাদের দুজনের জন্য অনেকটা বড় হয়ে গেছে। ওই বাড়িতে আমার মা আর আমার একটা কামরা ঘর হলেই হয়ে যায়। সেখানে আমাদের ওই দোতলা বাড়িতে 6খানা কামরা রয়েছে। এত বড় বাড়ি আমরা কিনে তো নিই কম পয়সার মধ্যে, কিন্তু পরে পরে না একটা সপ্তাহ যাওয়ার পর তখন ভাবতাম এত বড় বাড়িতে আমরা দুজন কি করব। তো মা আমি সেদিন রাতে শুয়ে প্ল্যান করছি যে মা, যদি আমরা ধরো নিচের যে আমাদের রুমগুলো আছে 3টে, আর আমরা ওপরেই থাকতাম, ওপরেও আমাদের কিচেন তারপর টয়লেট সবই আছে, আবার নিচেও আছে কিচেন টয়লেট। তো মাকে বললাম, মা একটা কাজ করো, আমার তো তুমি ছেলে দেখছো, বিয়ে হয়ে যাবে, তো বাবার যা পেনশন পাও সেই দিয়ে তো তোমার চলে যায়, কিন্তু তুমি একা না হয়ে যাও তার জন্য নিচের 3টে যে রুম আছে তুমি ভাড়া দিয়ে দাও। আমাকে মা বলল, না না ওসব ভাড়া ঠাড়া ঝামেলার মধ্যে কেন জড়াতে যাব, দেখিস না চারপাশে কি হচ্ছে। আমি মাকে বললাম, মা এগ্রিমেন্ট করে যদি তুমি দাও ওরকম কোনো অসুবিধা হবে না, কত বাড়িতেই তো এরকম ভাড়া দিচ্ছে, ভয় কি আছে, আমি তো আছি। আর টাকার জন্য না, টাকা তো আসবেই, যদি তুমি ভাড়া দাও তাহলে পরে একটা বেনিফিট আছে। তখন মাকে বললাম, মা যে ভাড়া আসবে তারা তো তোমার বাড়িতে থাকবে, তুমি তাদের সাথে গিয়ে গল্প করতে পারবে, কেন বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার মতো মিশবে, একদম নিজের আত্মীয়র মতো তাদের সাথে মিশবে, গল্প করবে, তারা তোমার কাছে আসবে, সবার সাথে থাকবে, তোমার ভালো লাগবে। দেখো মা, বাবা চলে যাওয়ার পর ওই বাড়িটা বিক্রি করে আসার পর তোমার উপর আমার খুব চিন্তা হয় যে তুমি ছেলে দেখছো, বিয়ে তো আজ না হোক কাল হয়ে যাবে, তোমার কি হবে। আর তোমার চিন্তা করতে করতে শ্বশুর বাড়ি গিয়ে আমি কি ঠিকমতো সংসার করতে পারবো, বারবার আসলেও তো নতুন শ্বশুর বাড়ি, ওখানেও তো যে মা বাবা থাকবে তারাও তো এটা মেনে নেবে না যে বারবার আমি তোমার কাছে চলে আসি। আর তুমি যদি 10 জনের সাথে থাকো তাহলে কিছু হলে আমি তাদের কাছে খবর নিতে পারবো, তাদের সাথে কথা বলতে পারবো, তোমার খবর তুমি ঠিকমতো ফোনও ধরো না। তখন মা বলল যে ঠিক আছে দেখ, যাক মায়ের কাছ থেকে অনুমতি পেলাম। উর্মি বলছে, দিদিভাই সেদিন রাতে মায়ের সাথে কথা হলো, তারপর সকালবেলা ঘুম থেকে উঠলাম, রাতে ঘুমানোর পর মা আমাকে বলল, রুটি আলুর তরকারি করেছি খেয়ে নে। সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে প্রত্যেক দিন সকালে জল খাবারটা মা আমি খাই। খাবার পরই মা রান্না করছে, বাড়ির সামনে দিয়েই মাছ কিনে মা মাছ ডাল ভাত এসব রান্না করছে। হঠাৎ করে আমাদের কিন্তু আগের দিনের যে আন্টির সাথে কথা হয়েছে আসবে মনেও নেই। আন্টি দেখলাম ঠিক 12:10 আন্টি আসে। মা তো আন্টিকে প্রথম দেখছে, তো মা বলল, আচ্ছা তুমি বলেছো আমার মেয়েকে কালকে না? তখন বলছে, হ্যাঁ হ্যাঁ ওর নাম উর্মি তো। মা বলছে, হ্যাঁ ওকে আমি উর্মি বলেই ডাকি। যাক এই বিষয় নিয়ে কথা বলতে হতে মা বলল, চলো ওপরে চলো। আমার মা সবার সাথে খুব গভীরভাবে মিশে যায়। কে বলবে যে একদিনের পরিচয়,
যাই হোক উপরে আসলো, আসার পর মায়ের সাথে কথা বলতে বলতে আন্টি বলছে, আচ্ছা আপনার আর এক মেয়ে কোথায়? মা তখন বলছে, না না, আমার তো একটাই মেয়ে, যার সাথে কালকে তোমার দেখা হয়েছিল ওই তো পাশের রুমে দেখো না গল্পের বই পড়ছে, সারাদিন বসে গল্পের বই পড়ে, একটা ভালো ছেলে দেখে দাও তো, তোমার খোঁজে আছে, মেয়েটাকে বিয়ে দেবো। তখন ওই আন্টি বলছে, হ্যাঁ হ্যাঁ ছেলে দেখে দেবো না, আচ্ছা ঠিক আছে আমি দেখব বলে আন্টি একটু অন্যমনস্ক হয়ে গেল, একটু আনমনা হয়ে চুপ করে চারিপাশে ঘরের দিকে ফ্যাল ফ্যাল করে শুধু কাউকে খুঁজছে। তো তখন আমি আন্টিকে দেখেছি আমি আগেই, যেহেতুনিক আমি গল্পের শেষটুকুনি ছিল বলে আসিনি, শেষ করে আমি বইটা রেখে আসি। আন্টিকে এসে বললাম, আন্টি প্রণাম নিও, কেমন আছো? খুব ভালো লাগলো আমাদের বাড়ি আসলে। আর বলো না, মা সবাইকে আমার বিয়ের কথা বলে জানো তো, আর দেখো তুমি এসছো, আজকে প্রথম তোমাকেও বিয়ের কথা বলছে। তখন ওই আন্টি বললো, না না ওটা কোনো ব্যাপার না, মেয়ে ছেলে বড় হলে মা বাবার তো একটুখানি চিন্তা হয়, ওই জন্যই তোমার মা বিয়ের কথা বলেছে। তারপর আন্টির মুখটা দেখছি একটু কীরকম, মানে যেরকম ঢুকলো বাড়িতে ওরকম না, একটু মানে মনটা মরা হয়ে গেছে। আমার মা লক্ষ্য করে জিনিসটা। মা চা করলো, করে আমাকেও দেয়, আন্টিকে দেয়, মাও খাচ্ছে। তখন মা বলছে যে কি হলো বলো তো, তুমি এত হাসতে হাসতে উপরে আসলে ভালো লাগলো, এখন এসে কি চিন্তা করছো? তখন ওই আন্টি বলছে, না আসলে একটা কথা বলতে এলাম। তখন আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মা, এই আন্টি আমাকে কালকেও দোকানে বলছিল কিছু বলবে। আচ্ছা আন্টি কি বলো তো, বলো। তখন আন্টি বলছে যে আমি বাড়ি যাব। হঠাৎ করে আন্টির ওই বিহেভিয়ারটা আমাদের কাছে সত্যি একটা অড লাগছিল। তখন আমি আন্টিকে বললাম, আন্টি কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে? বাড়িতে কি এরকম কোনো কাজ ফেলে এসছো? তখন আন্টি বলল যে না না, আসলে আমি বাড়ি যাব, পরে কোনো দিন আসবো। বলতে বলতে সিঁড়ি দিয়ে যখন ওপরের ঘর থেকে নিচে নামছি, তখন আন্টি আমাকে বলল যে উর্মি, মাকে নিয়ে একটু বাড়ির বাইরে এসো তো। আমি না বিষয়টা কিছু বুঝে উঠলাম না। আমি কিছু না বুঝেই মাকে বললাম, মা আন্টি বলছে একটু বাড়ির বাইরে যেতে, চলো তো। তো রাস্তা বাড়ির সামনে গলির রাস্তা, তো ওখানে গেলাম। বাইরে গিয়ে তখন আন্টি বলছে, দেখো একটা কথা কদিন ধরে পাড়ায় রুটছে, আমি সেটা শুনতে পেরেছি, তোমাদের হয়তো অন্য কেউ বলবে, তার আগে তোমাদেরকে আমি বলছি, তুমি তোমার মাই থাকো বাড়িতে, অন্য কেউ থাকে না। তখন আমি আন্টিকে বললাম যে আন্টি আপনি কি বলতে চাইছেন বলুন তো, আমি আমার মা থাকি মানে? হ্যাঁ, আমি আমার মায়ের একমাত্র মেয়ে উর্মিলা, আর আমার মা, আমরা দুজনই থাকি, কারণ আমার তো আদার্স কোনো বোন ভাই নেই। তখন আন্টি বলছে, কি বলছো? তুমি বলছো তোমার কোনো বোন ভাই নেই, কিন্তু তোমরা যেদিন থেকে বাড়িতে এসেছো সেই দিন থেকে আমি লক্ষ্য করি ছাদের মধ্যে একটা সন্ধ্যাবেলা মেয়ে বসে থাকে রেলিংয়ের ওপরে। সকালবেলাও ভোরবেলা যখন আমি ছাদে ফুল তুলতে যাই তখনও দেখি। উর্মি তুমি না, সেইটা একটা মেয়েকে আমি দেখি, আমি ভাবি হয়তো তোমার বোন ঠোন হবে। তুমি বলছো তোমরা দুজন থাকো, তাহলে মেয়েটা কে? আমি বললাম একটা মেয়ে, মানে সেই দিন ওই কথা শোনার পর আমাদের না পুরো মাথা মানে খারাপ হয়ে গেল। আমরা ভাবছি কি বলছে। তখন চলে যাওয়ার পর মা বলছে, কি বললো রে, কে আকে দেখতে পারে? হুর, আমরা দুজন তো থাকি, আর কোন মেয়ে থাকবে? আমি তখন বললাম, ধুর আন্টি কি উল্টাপাল্টা কথা বলছে। যাই হোক, মনের কোণে কথাটা ঠিকই থাকে, কিন্তু আমরা সেই কথাটাকে এড়িয়ে চলতে শুরু করলাম, কারণ আমরা ভালো করে জানি যে আমাদের বাড়িতে মা আমি ছাড়া কেউ নেই। তারপর একটা কালো বিড়াল, আন্টি ঘুরে যাওয়ার ঠিক দুদিন পর একটা কালো বিড়াল কোথা থেকে আমাদের বাড়িতে আশ্রয় নেয়, পুরো কালো কুচকুচে একটা বিড়াল। এইবার আমার মা বিড়ালটার প্রতি খুব আসক্ত হয়ে পড়ে, ওকে দুধ এনে খাওয়ানো, ওকে মাছ নিয়ে, মানে প্রত্যেক দিন ডেলি মা রাস্তা দিয়ে মাছওয়ালা যেত, মাছ কিনে সেই মাছটা সেদ্ধ করে ওকে খাওয়ানো। আমার মা ওই মানে কি বলবো, বিড়ালটাকে নিয়ে এত সারাদিন পড়ে থাকতো, না ঠিক মতো খেত, না ঠিক মতো পুজো দিত, না স্নান করতো, না সময় মতো রান্না করতো, না সময় মতো সকালে জল খাবার দিত, না কিছু।
মা সারাদিন ওই বিড়ালটাকে নিয়ে পড়ে থাকতো। প্রথম প্রথম আমি ভাবলাম যাকে, এখন তো নিচের ঘরগুলো ভাড়া হচ্ছে না, আর মা যদি ওই বিড়ালটাকে নিয়ে থাকে, থাক না, অসুবিধা কি, একটা সঙ্গী পেয়েছে। সারাদিন তো আমিও টিউশনি করতে যাই, গল্পের বই পড়ি, একা একা থাকি, যাকে ভালোই হয়েছে। কিন্তু প্রায় দিন আমি গুরুত্ব দিইনি। প্রায় কিছুদিন পর আমি দেখছি মায়ের গালের মধ্যে আঁচড়, মায়ের হাতে আঁচড়, মায়ের বুকের সামনে আঁচড়, গলায় আঁচড়। আমি মাকে বললাম, ও মা, তুমি বিড়ালটাকে নিয়ে কী করো? বিড়ালটা তোমাকে এরকম করে আঁচড় দেয়? মা তখন বলছে, না না, ওকে তো আমি একটু আদর করি কোলে নিয়ে, ছোট বাচ্চা তো, ওই মাঝে মাঝে ওর নখগুলো একটুখানি হাতে পায়ে লেগে যায়। আমি বললাম, মা, এই বিড়ালের আঁচড় ভালো না, আর এই কালো বিড়ালটাকে আমার সন্ধেবেলা দেখলে প্রচণ্ড ভয় লাগে। মা, তুমি ওকে নিয়ে এত মাতামাতি করো না, ওকে তুমি নিচের ঘরে আটকে রেখে দাও, তুমি সব সময় ঘরের মধ্যে কেন উপরে আসতে দাও? মা তখন বলল, ওরকম করিস না, বাড়িতে একটা প্রাণী রয়েছে, জানি না কার রূপ ধরে কে এসেছে, এই হচ্ছে আগেকারের মানুষদের কথা, বাড়িতে একটা রূপ ধরে হতেও তো পারে ওটা তোর বাবা। আমি তখন বলছি, তোমার মাথা খারাপ, তুমি কোথায় বাস করছো? হ্যাঁ, বাবা বিড়ালের রূপ ধরে এতদিন পরে এসছে। মাকে বুঝিয়ে পারতাম না, আর বিড়ালটা দিয়ে মা কখনো আলাদা হতো না। মা লাস্টে, আমি উপরে আসলে বিড়ালটা দোতলায় উঠতো, তো আমি খুব চিৎকার চেঁচামেচি করতাম, আমার ওকে দেখে ভয় লাগতো। তার জন্য মা আস্তে আস্তে আমার সাথে শোয়া ছেড়ে দিল রাতে। নিচের একটা রুমের মধ্যে ওই বিড়াল আর মা শুতো প্রায় প্রত্যেক রাতে। আমি মাকে বলতাম, মা, আমার একা একা উপরে থাকতে ভয় লাগে। ওই আন্টিটা যে বলে গেছে একটা মেয়ের কথা, ওর প্রত্যেকে না আমাদের পুরো মানে কি বলবো, মানে মাথার মধ্যে নানা রকম ভয় চলতো। তারপর আস্তে আস্তে মা শুনতো না, মা নিচেই বিড়ালটাকে নিয়ে একটা রুমের মধ্যে থাকতো। এরকম করতে করতে প্রায় 2-3 মাস কেটে যায়। এবার আবার বিয়ের জন্য সম্বন্ধ আসছে যাচ্ছে। একদিন কি বলবো, সেই দিনকে মানে আমাদের পুরো জীবনটা না পরিবর্তন হয়ে গেল পুরো। আমাকে দেখতে আসে পাত্রর বাড়ি থেকে, পাত্রকে দেখে আমারও পছন্দ হয়, পাত্ররও আমাকে দেখে খুব পছন্দ হয়। এমনকি সেই ছেলের বাড়ি থেকে আমাকে তাদেরও পছন্দ হয়। আমাদের মোটামুটি প্রথম দেখাতেই ওনাদের সাথে মানে ফাইনাল কথা হয়ে যায়, ওখানেই বিয়ে হবে। তো উনি তখন বললেন যে আমরা 3 মাস পর বিয়ের একটা লগ্ন ঠিক করছি, আমরা এই বছরই বিয়ে দেবো। তো বছরটা ছিল তখন 2012 সাল। 2009-এ আমরা ওই বাড়ি আসি, 2012 সাল। তো তখন আমি বললাম যে এত তাড়াতাড়ি বিয়ে করব, মাকে একটু শরীরটা মায়ের ভালো নেই। তখন যে দেখতে আসে ছেলের বাড়ি থেকে, ছেলের মা তখন বলল, কোনো অসুবিধা নেই, তোমাদের এত বড় বাড়ি ঘর তোমরা বিক্রি করে দিও, দিয়ে তোমার মাকে নিয়ে তুমি আমার ওখানে থেকো, কোনো অসুবিধা নেই, আমাদের অনেক বড় বাড়ি রয়েছে, আমাদের বাড়িতে তোমার মায়ের একটা জায়গা ঠিক হয়ে যাবে। আর তোমার মা তো পর না, তোমার মা আমার এখন দিদি, আমরা একসঙ্গে থাকবো। খুব ভালো লাগলো ওনাদের কথাবার্তা বলে, ওনারা দেখাশোনা করে কথা বলে খুব ভালোভাবে, মনটাও ভালো লাগলো, চলে যায়। ঠিক 2 দিন পর ফোন করে, পাত্রর মাই ফোন করে, সকালবেলা ফোন করে বলল যে তোমাদের কাছ দিয়ে আশাটা আমরা করিনি, তোমরা কেন মিথ্যে কথা বললে? আমি ফোনটা ধরে বলছি, আন্টি কি মিথ্যা কথা বলেছি একটু বলবেন, বুঝতে পারছি না। তখন বলছে, তুমি বললে তোমার বাবা, তুমি আর তোমার মা, তোমরা ফ্যামিলিতে 3 জন, তোমার বাবা মারা যাওয়ার পর তুমি তোমার মা ওই বাড়িতে থাকো, কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম ওই বাড়িতে আরেকটি মেয়ে থাকে, সেই মেয়েটিকে, ওই মেয়েটির পরিচয় তো দিলে না, তোমার মায়ের বা বাবার কারো কি 2টো বিয়ে? আমি শুনে মাথায় হাত। আমি তখন বললাম, আন্টি কি বলছেন এইসব কথা? আমাদের বাড়িতে আমি মা ছাড়া এই দোতলা বাড়িতে কেউ থাকে না। তখন আন্টি বলছে, দেখো তুমি ভালো মেয়ে, ভালো পরিবারের, তোমার ব্যাকগ্রাউন্ডও আমি সব শুনেছি, কিন্তু পাড়ায় আমরা খোঁজ নিতে গেছিলাম, তখন শুনতে পারি যে তোমাদের বাড়িতে আরেকটি মেয়ে আছে যাকে তোমারই মতো দেখতে। আমি আমার মতো দেখতে? তখন আমি ওই আন্টির কথা ভাবছি, আর কথা কিছু বললাম না, ফোনটা কেটে রেখে দিলাম। তারপর ওই সম্বন্ধটা আমার ভেঙে যায়। এবার মাকে আমি খুব জোর করে বললাম, মা এগুলো কি হচ্ছে, এই বাড়িটায় কি প্রবলেম আছে?
একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হলো, তার মা বাবা সবার পছন্দ, কথা হয়ে গেল। আজকে ফোন করে এই কথা বলছে বাবার বা মায়ের দুটো বিয়ে, মানে কি? আমাদের কালচার, আমাদের বংশ এতটাই নিচু, দুটো বিয়ে হওয়াটাও খারাপ না, বহু মানুষের আছে। তা বলে আমার যদি থাকতোই তাই বাবা বা মায়ের, তাহলে আমি কেন লুকাতাম? কে মেয়েটা যে আমাদের জীবনের মধ্যে এরকম করে অন্ধকার করে দিচ্ছে? কে মেয়েটা? তখন আমি ওই মাকে নিয়ে যে আন্টি আসে তার বাড়ি যাই। সেই আন্টি সেই দিন আসার পর আমাদের বাড়ি আর আসেনি। ওই আন্টির বাড়ি যেতে আন্টি খুব খুশি। আন্টি বলল, খুব ভালো হয়েছে, এত দেরি করে তোরা আসলি কেন রে, আয় আয়। মানে এত ভালো ওনার আপ্যায়ন, কে বলবে যে ওনার সাথে প্রথম ওনার বাড়িতে গেছি। তখন আন্টি বলল যে বিশ্বাস কর মানা। তখন বলছে আমাদের উর্মি বলছে, দিদিভাই ওই আন্টি আমাকে তুই করেই বলছে, ওনারও মেয়ে আমারই মতো সেম এজের, ওনার মেয়ে কলেজে লেকচারার। বলছে যে বিশ্বাস করবি না, তোদের ছাদে একটা মেয়েকে দেখি, তোর যদি বিশ্বাস না হয় সন্ধেবেলা, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আর ভোরবেলা, একদম যখন অন্ধকার থাকে ভোর, তখন একটা মেয়েকে ছাদে দেখতে পাই। মেয়েটা কিছু না, হাঁটাহাঁটি করে ছাদের মধ্যে, নালে বসে থাকে রেলিংয়ের ওপরে। আমি ভাবলাম হয়তো তোর বোন হবে, এটা আমি বলে না, পাড়ার অনেকেই দেখেছে। তো আমি তখন বললাম, আন্টি আমি সকালবেলা তোমার বাড়িতে আসবো, আমি দেখতে চাই। বললো সকালবেলা কেন, তুই একটা কাজ কর, তুই কালকে দুপুরবেলা আমাদের বাড়ি চলে আয়, সন্ধ্যাবেলাও দেখা যায়, সন্ধ্যাবেলা দেখবি। তখন বললাম ঠিক আছে। এবার সন্ধ্যাবেলা ঠিক কথা মতো পরের দিন চলে যাই মাকে নিয়ে। মাকে একা রেখে যাওয়ার সাহস হয়নি, কি হচ্ছে বাড়িতে। সন্ধেবেলা ঠিক আন্টি ওনাদের ছাদ থেকে আমাদেরকে আড়াল দিয়ে দেখায়, সত্যি একটা মেয়ে, সাদা ফ্রক পরা, চুল ছাড়া, আমারই মতো দেখতে, কিন্তু মনে হচ্ছে ছোটোবেলার আমি 10 থেকে 15 বছর আগে যেরকম আমাকে দেখতে ছিল, ঠিক আমার প্রতিচ্ছবি একটা মেয়ে ছাদে ঘুরছে। কি অদ্ভুত জিনিস, ছাদে ঘুরছে। আমি যখন এই দৃশ্য দেখি, আমি সত্যি কথা বলতে পুরো অজ্ঞান। আমার মা আমাকে বলছে যে কি দেখছি উর্মি এগুলো, মেয়েটা কে? ছাদে তো কারোর উপস্থিতি আমরা টের পাই না। তখন আমি মাকে বললাম, আমার মা খুব ভয় লাগছে, এই বাড়ি বিক্রি করে দাও। মা বলল না, বিক্রি করলে এখন এই মুহূর্তে আমরা দাঁড়াতে পারবো না, কারণ যত জমানো টাকা ছিল সেই টাকা খাওয়া, একটা বাড়ি কেনা, এই মুহূর্তে হবে না, দেখতে হবে এই বাড়িতে কী আছে। তারপর ওই বাড়িতে আমি পুরো মানে কি বলবো, গোয়েন্দার মতো চোখ রাখতে শুরু করলাম। আমি যেই জিনিসটা তুলে ধরলাম, ওই বাড়ির আসল সত্য, ওই মেয়েটা কে? ওই মেয়েটা আর কেউ না, সেই কালো বিড়ালটা। হ্যাঁ, ওই মেয়েটা হচ্ছে কালো বিড়ালটা। অ্যাকচুয়ালি ওই যে বিড়াল, ওইটা হচ্ছে কোনো বিড়াল না, ওইটা ছিল একটা জিন, একটা আত্মা। ওই কালো বিড়ালটাকে দিনের বেলা কখনো দেখা যেত না, ঠিক সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত ও থাকতো বাড়িতে, তারপর ভ্যানিশ। আর আমরা সেরকমভাবে ও কোথায় যাচ্ছে, কখন আসছে, কোনো দিন খেয়াল করতাম না, খবরও রাখতাম না। যখন আমার সম্বন্ধটা ভেঙে যায়, যখন পাড়ার লোক বলতে থাকে, যখন খোঁজ খোঁজ খোঁজ, যখন গোয়েন্দাগিরি আমি শুরু করলাম, তখন আমি লক্ষ্য করলাম যে বিড়ালটা রাতের বেলা মা যখন নিচে শুতো, মায়ের সাথে থাকতো, ভোর রাতে ঠিক যখন ভোরবেলা একদম অন্ধকার থাকতে ছাদে মেয়েটাকে দেখা যেত, ওই বিড়ালটা ছাদে উঠে যেত। হ্যাঁ, বিড়ালটা ছাদে উঠে যেত। আর আমি ছাদের চিলে কোটার যে দরজা আছে, ওখান থেকে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি যে ওই বিড়ালটা ছাদে যাওয়ার পর বিড়ালটাকে দেখা যেত না, একটা মেয়েকে ঘুরতে দেখা যেত। তাহলে এই বিড়ালটা কে ছিল, মেয়েটা কে ছিল? আমাদের কাছে পুরোটাই অন্ধকার, আমরা জানতাম না। বলে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, তুমি ভাববে যে এইটা বানানো গল্প। না, যেই দিন দেখলাম ওই বিড়ালটা একটা মেয়ের রূপ নিল, সেই দিন মা আমি তালা মেরে ঘর থেকে ওই মুহূর্তে বেরিয়ে ওই পাড়ায় সবার বাড়িতে গিয়ে গিয়ে তান্ত্রিকের খোঁজ করলাম। ওই এক আন্টি, আগের সেই আন্টি না, অন্য এক আন্টি আমাদেরকে নিয়ে যায় এক কালীবাড়ি। সেই কালীবাড়িতে একজন বাবা ছিলেন, তা মানে উনি হচ্ছে পুরোহিত মশাই, কোনো ওঝা না। উনি বললেন, কি বলছিস,
তোর বাড়িতে এরকম হচ্ছে? আমি সব বললাম বিড়ালটার কথা। তখন বলল, ওই বিড়ালটাকে আমার কাছে আনতে পারবি? আমি বললাম আমি পারবো না। তখন বলল, চল তোর বাড়ি আজকে সন্ধ্যাবেলায় যাব। সে আমাদের সাথে সন্ধ্যাবেলায় আসে। আসার পর ওই যে ছাদে ওঠার জায়গাটা, ওখানটা না মন্ত্র জপ করে ঠাকুরের ঘটের জল আর ঠাকুরের ঘটের বেলপত্র নিয়ে ওখানে কুচো কুচো করে ছিঁড়ে একটা ডন্ডি কেটে দেয়, আর প্রতি কটা ঘরের চৌকাটে। আর আমাদের যে বাড়ির বাইরে বারান্দার গেট ওইখানে বলল, তোদের বাড়িতে বিড়াল আজকে আর ঢুকতে পারবে না, একটুখানি আশেপাশের লোককে বলে রাখতো মেয়েটাকে সকালবেলা দেখতে পায় কি না বা সন্ধ্যাবেলা। তো ওইটা করে দেওয়ার পর আর কেউ ছাদে দেখতে পারতো না। তারপর উনি আমাদেরকে আর এক তান্ত্রিকের কাছে পাঠালো, ওই ব্রাহ্মণ মশাই কালী মায়ের মন্দিরের। আমরা ওখানে যাই। ওখানে যেতে উনি একজন মুসলমান পীর বাবা ছিলেন। উনি আমাদেরকে বাড়িটা বন্ধন করে দিলেন, দিয়ে বললেন, তোমরা ওই বাড়ি বন্ধন করলাম, ওই বাড়িতে তোমাদের আর কোনো রকম ওই কালো বিড়াল বা কোনো মেয়ে দেখতে পারবে না, কিন্তু তোমাদের ওই বাড়িতে থাকলে হবে না, এই বাড়ি তোমাদের বিক্রি করে দিতে হবে। আমরা তখন বললাম আমাদের প্রবলেমটা। তখন বলল, কিছু করার নেই, কারণ এই বাড়ি এর আগেও কাটানো হয়েছে, বন্ধন করা হয়েছে। তারপর এই মালিক এত কম দামে তোমাদের যে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে, এর পেছনে এটাই কারণ। এই যে আত্মা বিড়াল রূপে একটা মেয়ে থাকে, অ্যাকচুয়ালিও এরই হচ্ছে সেটা আশ্রয়। ও কাউকে ওখানে থাকতে দেবে না, ক্ষতি না করলেও যেরমভাবে হোক একটা সময় তোমাদের ওই বাড়িটা ছাড়তেই হতো, তোমরা ওই বাড়ি ছেড়ে দাও। আমাদের মাথায় পুরো খাড়া নেবে আসলো, কি করব। তারপর যাই হোক, আমার সাথে একটি ছেলের ফেসবুকে আলাপ হলো। সেই ছেলেটি আমার এখন স্বামী। তো ও অনেক হেল্প করে ওই সময়। তখন ওখান থেকে ওর মামা একজন অ্যাস্ট্রোলজার ছিল, মামার মারফতে ওই বাড়িটা কোনো রকমে কাটিয়ে কুটিয়ে যত দোষ ছিল বাড়িটা বিক্রি করে দিই। বিক্রি করে আমরা এখন হাওড়া আন্দুলে চলে আসি, ওখান থেকে ওই বাড়ি বেছে দিই। তারপরেও আমরা পরবর্তীকালে ওই যে আমাদের আশেপাশে যে আন্টিরা ছিল তাদের কাছ দিয়ে খবর নিয়েছি, ওই বাড়িতে নাকি একে একে অনেকেই ওরকম আসে, 2 মাস 3 মাস 4 মাস থাকে, তারপর বাড়িটা ছেড়ে দিয়ে চলে যায়। কারণ ওই বাড়িটা না মানে মানুষ বাস করতে পারে, আর না কেউ চিরস্থায়ী ওখানে থাকতে পারে। ওই বাড়িতে যারাই আসে খুব জোর কম করে 1 বছর, তারপরে তারা বাড়ি বিক্রি করে দেয়। ওই বাড়িটা আজও ওরকম অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু ওই যে বিড়াল, যে কালো বিড়ালটা সারাদিন দেখা যায় না, সন্ধ্যার পর আসে, আবার ভোরবেলা গায়েব হয়ে যায়। ওই কালো বিড়ালটা পাড়ায় কেউ দেখে না, বিড়ালটা কোথায় থাকে, কোথায় খায়, কি করে কেউ জানে না। কিন্তু আমি যেটা চোখে দেখি, ওই বিড়ালটাই ওই মেয়েটার রূপ নেয়। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা কেমন ভাবো তো, আমাদের না জানার বাইরে পৃথিবীতে কত কিছু ঘটে। সত্যি বলে দিদিভাই, তুমি বিশ্বাস করবে না, আজও সেই বাড়িটা আছে, জানি না কত মানুষের সাথে কত রকম ওখানে খারাপ জিনিস দিনের পর দিন ঘটছে। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আসবো, যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো। ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও। আর আমার চ্যানেলে কোনো বানানো ঘটনা বা গল্প শোনানো হয় না, সেটা তোমরা ভালো মতনই বুঝতে পারো। আজকে আসবো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, যেতে যেতে বলবো, আমি খুব তাড়াতাড়ি মন্দারমণিরও আমার কাছে ফোনে আসে, মন্দারমণির 2খানা আমি হান্টেড হোটেল, একটা রিসর্ট, একটা হোটেলের নাম আমি পাই, সেগুলো তোমাদের সামনে আসছি ভিডিও নিয়ে, তাদের অভিজ্ঞতা সাথে থাকবে। আজকের মতো টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, চলো।